বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর বি সেটটি এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 28 এর গুণনীয়ক, অর্থাৎ 28কে যে সংখ্যা দ্বারা ভাগ যায় আমরা এর গুণনীয়কগুলো বের করতে পারি। 2, 1, 2, 7, 4, 7, 14 এবং 28। এই সংখ্যাগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাগ যায়, অর্থাৎ নির্ণয় সেটটি। তো উদাহরণ 3-এ দেখা যাচ্ছে যে সি একটি সেট যেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং 0 হতে পারে, অর্থাৎ -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তবে ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন বলা হবে, অর্থাৎ আমাদেরকে ওই 1 থেকে এগুলোকে কাউন্ট করতে হবে। এই জন্য 1, 2, 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আরেকটি শর্ত দেখা যায় যে x² <= 18, অর্থাৎ যেই সংখ্যাগুলো নিব এখান থেকে এদেরকে বর্গ করার পরে, অর্থাৎ 1কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি 1, 2কে বর্গ করলে আমরা পাচ্ছি 2 দুগুণা 4, 3কে বর্গ করলে 3 তিরিকা 9, 4কে বর্গ করলে 4 চারা 16 এবং 5কে বর্গ করলে 5 পাঁচা 25। কিন্তু আমাদের বলা হচ্ছে 18 থেকে ছোট হতে হবে, অর্থাৎ এই পর্যন্ত আমাদের শর্ত মানছে, কিন্তু 5 শর্ত মানে না। এই কারণে আমাদের 1 থেকে 5 পর্যন্ত না, 4 পর্যন্ত আমাদের উত্তরটা নেওয়া যাবে। এবং যখন 5 তখন আমাদের বলে দিতে হবে 18-এর চেয়ে বড়, এটি গ্রহণযোগ্য নয়। এই পর্যন্ত গ্রহণযোগ্য এবং এক্সের এই মানগুলো আমরা নিতে পারবো, অর্থাৎ x = 1, 2, 3 এবং 4। অতএব নির্ণয় সেট সি সমান হচ্ছে 1, 2, 3, 4। এখানে এখন আমরা দেখি যে কাজ দেওয়া রয়েছে। ক নম্বর, এখানে বলা হচ্ছে সি একটি সেট -9, -6, -3, তারপরে 3, 6, 9। এটিকে বলা হচ্ছে গঠন পদ্ধতিতে নির্ণয় করো। আমরা যদি দেখি যে গঠন, তখন এর ধর্মগুলো দেখা লাগবে। এখানে ধর্ম হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই 3 দ্বারা বিভাজ্য, সকল সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য এবং এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা রয়েছে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার সেট। আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, এবং এরা হচ্ছে -9 থেকে বড় হতে হবে, -9 বা তার থেকে বড়, এবং 9-এর থেকে ছোট, এবং এটি পূর্ণ সংখ্যা। এবং আরেকটি শর্ত থাকে যে এরা 9-এর গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতক। এখন খ নম্বর, আচ্ছা সি এর ক্ষেত্রে আমরা তাহলে দেখতে পারবো সি এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং 3-এর গুণিতক ও এখানে আরেকটি শর্ত হচ্ছে -9 এর থেকে বড় অথবা সমান এবং 9-এর থেকে ছোট অথবা সমান। এবারে আসি আমরা খ নম্বর। খে আমাদেরকে বলা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো y পূর্ণ সংখ্যা
এবং ওয়াই কিউব লেস দেন 18। আচ্ছা, এখানে স্পেস না থাকার কারণে আমরা একটু দেখি, এখানে ওয়াই বলা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ওয়াই এর আরেকটি শর্ত হচ্ছে লেস দেন 18 ওয়াইকে কিউব করলে। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি -3 -2 -1 0 1 2 এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারি পূর্ণ সংখ্যা হিসেবে, এবং এদেরকে কিউব করার পরে যেন 18 থেকে ছোট হয় এটা আমাদের দেখতে হবে। এখন আমরা শুরু করি। 0কে যদি আমরা কিউব করি তাহলে পাচ্ছি 0, এটি 18 থেকে ছোট। 1কে যদি আমরা কিউব করি তাহলে পাবো 1, এটিও 18 থেকে ছোট। 2কে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। এরূপ 3কে যদি কিউব করি 3 দুগুণে 9, 3 নং 27, এটি গ্রহণযোগ্য নয়। এরপরে -1কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাচ্ছি -1, -2কে কিউব করলে আমরা পাবো -2 -8, -3কে যদি আমরা কিউব করি আমরা পাচ্ছি 3 9, 3 27, -27, এবং এভাবে যত মাইনাস সংখ্যাকেই কিউব করি না কেন আমরা একটি গ্রহণযোগ্য মান পেতে থাকব, যেহেতু এগুলা সকলেই 18 থেকে ছোট। শুধুমাত্র এই যে 3 কিউব এবং 3 থেকে বড় সংখ্যা অর্থাৎ 4 কিউব, 5 কিউব ইত্যাদি এগুলো গ্রহণযোগ্য নয়। আমরা তাহলে দেখি যে 0 1 2 3 গ্রহণযোগ্য নয়। 0 1 2 এবং -1 -2 -3 এভাবে -ইনফিনিটি পর্যন্ত মান নিতে পারবো। এখন আমরা তাহলে সেটের উপাদানগুলোকে এভাবে সাজাতে পারি। মাইনাস থেকে যদি শুরু করি ইনফিনিটি থেকে শুরু করে -3 -2 -1 0 1 2 এখানে শেষ হয়ে যাবে। এটি আমাদের নির্ণয় সি সেট। সরি, এখানে অঙ্কে ছিল এটি বি সেট, অতএব বি ইকুয়াল টু এটি নির্ণয় আনসার। এখন আমরা দেখি সসীম সেট এবং অসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা সীমিত অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক থাকবে সেটি হচ্ছে সসীম সেট। ওরকম উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে ডি এ বলা হচ্ছে XYZ, অর্থাৎ এই নির্দিষ্ট সংখ্যক 3টি উপাদান। এরকমভাবে এফ এ বলা হচ্ছে এক্স একটি মৌলিক সংখ্যা এবং 30 এবং 70-এর ভিতরে অবস্থান করছে, অর্থাৎ 30-এর বড় এবং 70-এর ছোট মৌলিক সংখ্যাগুলো, এটি একটি নির্দিষ্ট সংখ্যা। একইভাবে ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি উপাদান, ই এর ক্ষেত্রে 20টি উপাদান এবং এফ এর ক্ষেত্রে এরকম 9টি মৌলিক সংখ্যা আমরা পেতে পারি। এরপরে আসি অসীম সেট, যেই সেটের উপাদান অসংখ্য। আমরা দেখি n 1 2 3, n মানে স্বাভাবিক সংখ্যা যেটি 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এর কোনো শেষ নেই, এজন্য এটি একটি অসীম সেট। একইভাবে পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ মাইনাস সংখ্যা অর্থাৎ ঋণাত্মক এবং শূন্য সহ ধনাত্মক সকল সংখ্যার সেট হচ্ছে যেটি জেড দ্বারা প্রকাশ করি আমরা পূর্ণ সংখ্যার সেট। এছাড়াও রয়েছে মূলদ সংখ্যার সেট, অসংখ্য সেট। আমরা অসংখ্য উপাদান নিয়ে সেটগুলো গঠন করতে পারি, এজন্য একে বলা হচ্ছে অসীম সেট।
এবারে আমরা দেখি উদাহরণ 4। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এখানে বলা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেটগুলো দেখি তাহলে এটি +1 2 থেকে শুরু করে এখানে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত চলবে। এর যে সেট রয়েছে এটি যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা নেই সেক্ষেত্রে 1 3 5 7 সবগুলোই বিজোড় সংখ্যা নিলাম, এটিও মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি পর্যন্ত চলবে, ইনফিনিটি বিজোড় সংখ্যা। একইভাবে যদি 3 এর গুণিতকগুলোকে নেওয়া শুরু করি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে, সেটিও একটি অসীম সেট হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি সবই অসীম সেট, অর্থাৎ এন একটি অসীম সেট। এরপরে কিছু কাজ দেওয়া রয়েছে অসীম সেট নাকি সসীম সেট আমাদের দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি উপাদানগুলো 3টি, তাহলে এটি হচ্ছে সসীম। এখানে উপাদান সংখ্যা 1 পাওয়ার 1, 2 পাওয়ার 1, 2 2 4, এভাবে 2 পাওয়ার 10 পর্যন্ত রয়েছে, এটিও একটি সসীম সেট। কিন্তু এই সেটটি দেখা যাচ্ছে ডট ডট দেওয়া রয়েছে, অর্থাৎ চলতেই থাকবে, এটি হচ্ছে অসীম সেট। এরপরে এক্স একটি পূর্ণ সংখ্যার সেট এবং এখানে বলা হচ্ছে 4-এর থেকে ছোট। আমরা জানি পূর্ণ সংখ্যা 4-এর থেকে ছোট 3 নিতে পারবো, 2 নিতে পারবো, 1 নিতে পারবো, 0 নিতে পারবো, -1 -2, এভাবে যত মাইনাস সংখ্যা আছে চলতে থাকবে। এই কারণে আমরা এটিকেও বলে দিতে পারি যে এটি একটি অসীম সেট। এরপরে দেখি নম্বর, এটি PQ একটি সহমৌলিক সংখ্যা, অর্থাৎ 1 ছাড়া এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে এবং Q > 1, হ্যাঁ, অর্থাৎ Q এর মান যদি 1 হয়, এখানে হর দেখতে পাচ্ছি 1-এর থেকে বড়, অর্থাৎ এরকম অসংখ্য হতে পারে না, এটা নির্দিষ্ট সংখ্যক হবে, এই জন্য এটি একটি সসীম সেট। এছাড়াও n অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো দিতে হবে এবং স্বাভাবিক সংখ্যার স্কোয়ার এবং কিউব করার পর সেগুলো যেন অবশ্যই 100-র মাঝে হয়, অর্থাৎ সেটি বলা হচ্ছে যে স্কোয়ার করলে 100 এবং কিউব করলে 100 বড় হয়, এটি একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যাই থাকবে, এই জন্য এটিও একটি সসীম সংখ্যার সেট। এবারে দেখি আমরা ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেট কাকে বলবো? যে সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না, অর্থাৎ 23 এবং 29, 23-এর থেকে বড় হতে হবে, আবার বলা হচ্ছে 29-এর থেকে ছোট হতে হবে, অর্থাৎ বাস্তবে এরকম কোনো সংখ্যা থাকা সম্ভব না যা 23-এর থেকে বড় এবং ছোট, তাই এর কোনো উপাদান নেই। আবার আমরা যদি দেখি হলি ক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট, পুরুষ সেট, কিন্তু হলি ক্রস যেহেতু এটি মেয়েদের, পুরুষ থাকার সম্ভাবনা নেই। আবার একইভাবে দেখছি x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা নেই এবং সেখানে বলা হচ্ছে যে 10-এর থেকে বড় এবং 11-র থেকে আবার ছোট হতে হবে, তো 10-এর পরেই তো 11 হয়, এদের মাঝে কোনো পূর্ণ সংখ্যা যেহেতু নেই তাই এটিও একটি ফাঁকা সেট। এখন ফাঁকা সেট লেখার নিয়ম হচ্ছে অরি, অর্থাৎ একটি শূন্য দিয়ে কেটে দেব। আমরা দেখি এভাবেও দেখাতে পারি, অথবা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কোনো উপাদান না লিখেও ফাঁকা সেট দেখানো যায়। এখন দেখি ভেন চিত্র। একটি আয়তক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ ইত্যাদি দ্বারা মূলত প্রকাশ করা হয়।
একটি আয়তক্ষেত্রের মধ্যে বিভিন্ন উপাদান এবং ওখানে বিভিন্ন বৃত্ত থাকে। আমরা দেখি সেটের উপসেট কাকে বলে। উপসেট হচ্ছে কোনো একটি সেটের বিভিন্ন উপাদান নিয়ে যদি আমরা নতুন সেট গঠন করি, অর্থাৎ এখানে এ সেটের দুটি উপাদান রয়েছে এ বি। এখন এই এ বি এর থেকে এ আর বি নিয়ে একটি সেট, শুধু এ কে নিয়ে একটি সেট, বি কে নিয়ে একটি সেট এবং কোনো উপাদান এখান থেকে না নিয়েও যদি একটি সেট তৈরি করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের এই দুটি উপাদান থেকে মোট 4টি ভিন্ন ভিন্ন সেট আমরা গঠন করতে পারি। অর্থাৎ কোনো উপাদান না নিয়ে যেটি গঠন করা হচ্ছে সেটিও একটি সেট। এভাবে যে সেটগুলো আমরা তৈরি করছি সেই সেটগুলোকে বলা যেতে পারে যে এ সেটের উপসেট। অর্থাৎ এটা 1 2 3 এবং এই যে ফাঁকা সেট, এগুলো সবগুলোই হচ্ছে এ সেটের উপসেট। এখন উপসেটের একটি সিম্বল রয়েছে, সেটি হচ্ছে এভাবে আমরা দেখাতে পারি। ফাঁকা সেট একটি উপসেট। এখন ধরি পি এর উপাদান 1 2 3 এবং কিউ এর উপাদান 2 3 এবং আর এর উপাদান 1 3। আমরা দেখতে পাচ্ছি কিউ এর যে 2 3 উপাদান এটিও পি এ রয়েছে, আবার আর এর যে 1 3 উপাদান এটিও পিতে রয়েছে। কাজেই পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট। এগুলো কিভাবে লেখা যায়? পি নিজেও পি এর উপসেট, কিউ পি এর উপসেট এবং আর পি এর উপসেট। এবারে আমরা দেখি প্রকৃত সেট। যে সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। আমরা আগের যে উপসেটগুলো দেখলাম, এখানে এ সেটের যে দুটি উপাদান ছিল সেই দুটি উপাদান নিয়ে যে সেটটি গঠন করেছে এটি মূলত এ সেটই। অর্থাৎ এই দুটি উপাদান নিয়ে এই সেটটিকে আমরা যদি বাদ দিয়ে অন্য 3টি সেট নিতাম তাহলে সেগুলো ছিল প্রকৃত উপসেট। যেহেতু এটি নিজেই এ সেট তাই একে বাদ দিতে হবে, তাহলে আমরা প্রকৃত উপসেট পাবো। যেমন এ সেটের উপাদান এখানে দেখা যাচ্ছে 3 4 5 6, বি সেটের উপাদান 3 5। এই দুটোর মধ্যে বি সেটটি এ সেটের প্রকৃত উপসেট। বি সেটের সব উপাদান এ সেটে বিদ্যমান এবং বি সেটের উপাদান এ সেটের উপাদান থেকে কম। এটাকে আমরা এভাবে বলতে পারি যে বি এ সেটের একটি প্রকৃত উপসেট এবং প্রকৃত উপসেটের সময় এই চিহ্নটা দেওয়া হয়, অর্থাৎ নিচের দাগটি আর দেওয়া হয় না, এভাবে দেখানো হয়। এবারে যেটা দেখতে হবে উদাহরণ 5। পি সেটের এক্স ওয়াই জেড 3টি উপাদান প্রকৃত উপসেট বাছাই করো। এখন আমরা জানি যে 3টি উপাদান থাকলে সর্বপ্রথম আমরা 3টি উপাদান নিয়ে একটি সেট, এরপরে দুটি করে নিব, অর্থাৎ এক্স ওয়াই, এরপরে এক্সের সাথে জেড, এটা এক্স ওয়াই, এক্সের সাথে জেড নিতে পারি, আবার এবার ওয়াই এর সাথে জেড নিতে পারি। এরপরে একটি করে উপাদান, শুধু এক্স, শুধু ওয়াই, শুধু জেড, এরপরে কোনো উপাদানই নিব না, অর্থাৎ ফাঁকা সেট নিতে পারি। এভাবে আমরা যে উপসেটগুলো পাবো, আমাদের যদি 3টি উপাদান থাকে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ মোট 8টি আমরা উপসেট গঠন করতে পারবো। এখান থেকে সবগুলো উপাদান নিয়ে যে উপসেটটি ছিল সেটিকে বাদ দিব, তাহলে আমরা যে 7টি প্রকৃত উপসেট পাওয়া যাবে, অর্থাৎ 7টি হবে আমাদের প্রকৃত উপসেট। এটাকে একটু সূত্রের মাধ্যমে দেখাতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা কোন একটি সেটের সমতা। দুটি সেট সমান হতে গেলে এ সেটের যে উপাদান রয়েছে 1 3 1 5 7 এবং বি সেটের উপাদান 5 3 3 7, সেটের উপাদান যদি রিপিট হয় সেটাকে একটা উপাদান হিসেবে বিবেচনা করা হয়।
অর্থাৎ এ সেটের যেই উপাদানগুলো রয়েছে বি সেটেও সেই উপাদানগুলো যদি থাকে তাহলে এ এবং বিকে সমান চিহ্ন দিয়ে দেখানো হয় এবং এই সেট দুটো পরস্পর সমান। হ্যাঁ, এবং কেবলমাত্র যদি এ সেট বি সেটের উপসেট হয় এবং বি সেট এ সেটের উপসেট হয় সেক্ষেত্রেই শুধু এ সমান বি দেখানো যায়। আবার দেখি এর ক্ষেত্রে 3, 5, 7, বির ক্ষেত্রে 5, 3, 3, 7, সির ক্ষেত্রে 7, 7, 3, 5, 5, তিনটি সেটের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এ সমান বি সমান সি। এখানে একটি কথা বলা হচ্ছে ক্রম বদলালে বা কোনো উপাদানের পুনরাবৃত্তি হলে, অর্থাৎ 3, 5, 7 না লিখে যদি 7, 5, 3 বা এলোমেলো করে দেওয়া হতো কিন্তু উপাদানগুলো ঠিক রাখা হতো, সেটাকে বলা হচ্ছে ক্রম না বদলানো। ক্রম বদলানো আর কি, তাহলেও সেটি একই সেট প্রকাশ করে। এবং পুনরাবৃত্তি অর্থাৎ এখানে এই সেটে 7 2বার, এই সেটে 3 2বার দেওয়া হয়েছে, এটাতেও ওই একই সেটকেই নির্দেশ করছে। এবারে আমরা দেখি সেটের অন্তর। এ একটি সেট যেখানে 1, 2, 3, 4, 5 এই উপাদানগুলো রয়েছে এবং বি সেটের ভিতরে 3, 5 রয়েছে। সেটের অন্তর বলতে আমরা বিয়োগ বলতে পারি, যে দুটি সেট অথবা একটি সেট থেকে আরেকটি সেটকে বাদ দেওয়া বলতে পারি, অর্থাৎ এ বিয়োগ বি। এটিকে আরেকভাবেও লেখা যায় এ বাদ বি, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে। এখন এ সেটের উপাদান রয়েছে 1, 2, 3, 4, 5 এবং 3, 5 হচ্ছে বি সেটের উপাদান। এখন আমাদের দেখতে হবে যে এ সেটের সেই উপাদানগুলো আমরা লিখব যেগুলো বি সেটে নেই, অর্থাৎ 1 যেহেতু বি সেটে নেই 1 লিখতে পারবো, 2 বি সেটে নেই লিখতে পারবো, 3 বি সেটে থাকার কারণে 3 লেখা যাবে না, 4 বি সেটে নেই লিখতে পারবো এবং 5 থাকার কারণে লেখা যাবে না। অর্থাৎ 1, 2 এবং 4 হচ্ছে আমাদের হবে এ বাদ বি। আমরা এবারে আসি উদাহরণ 6। পি হচ্ছে এক্স এবং 12 এর গুণনীয়ক, অর্থাৎ পি সেটটা যদি বের করতে চাই পি সমান সমান হবে 12কে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, 1, 2, 3, 4, 6 এবং 12, এবং কিউ হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক তো অসংখ্য হবে এবং সেখানে একটি সীমানাও ধরে দিয়েছে, সেটি হচ্ছে <<12>। তাহলে আমরা কিউ সমান লিখতে পারবো 3-এর গুণিতকগুলো, অর্থাৎ 3, 6, 9 এবং 12 সমান অথবা 12 থেকে যেহেতু ছোট এই জন্য 12 পর্যন্ত। এখন আমরা পি বাদ কিউ করতে গেলে পি বিয়োগ কিউ লিখতে পারি অথবা পি বাদ কিউ এভাবেও দেখাতে পারি। এটা সমান সমান আমরা পি সেটের উপাদান মাইনাস কিউ সেটের উপাদান লিখব। 1 দেখব পিতে আছে কি নেই, যেহেতু 1 নেওয়া যাবে, 2ও নাই কিউ সেটে এই জন্য নেওয়া যাবে, 3 যেহেতু রয়েছে 3 নেওয়া যাবে না, 4 যেহেতু এখানে নেই 4 নিতে পারবো, 6 থাকার কারণে 6 নেওয়া যাবে না, 12 যেহেতু এখানে 12 রয়েছে এজন্য 12 নেওয়া যাবে না, অর্থাৎ আমরা 1, 2 এবং 4, 1, 2, 4 এটি হচ্ছে পি বাদ কিউ। এবারে দেখি সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে আলোচনার ভিতরে আমাদের অসংখ্য সেট থাকবে, সেই বিভিন্ন সেটে বিভিন্ন সংখ্যক উপাদান থাকবে। এখন সকল উপাদান নিয়ে যদি একটা সেট থাকে, যে একটা নির্দিষ্ট সেট যেখানে সবগুলো সেটের উপাদান রয়েছে আলোচনায় সংশ্লিষ্ট, তাহলে সেই সেটটি হচ্ছে সকল সেটের একটি সার্বিক সেট। এখন উদাহরণ হিসেবে আমরা দেখি যে এ সেটের উপাদান হিসেবে রয়েছে এক্স ওয়াই, বি সেটের উপাদান রয়েছে এক্স ওয়াই জেড। তাহলে এ বি এর আলোচনার ভিতরে আমরা বি সেটটিকে একটি সার্বিক সেট হিসেবে বিবেচনা করতে
পারি। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। তবে অন্য প্রতীকের সাহায্যেও যদি দেখানো হয় তাহলেও তেমন একটা সমস্যা নেই, কারণ দেখানো যায়। সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট যদি আমরা সি ধরি, তাহলে সি হচ্ছে 2, 4, 6, এভাবে অসংখ্য স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1, 2, 3, 4 করে ইনফিনিটি পর্যন্ত। এই স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে সার্বিক সেট হবে এই সি এবং এনের আলোচনার ভিতরে। আমরা এবার দেখি পূরক সেট। তাহলে পূরক সেট হচ্ছে কোনো একটি সেটকে যদি সার্বিক সেট থেকে আমরা বিয়োগ দেই, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের পূরক সেট। অর্থাৎ ইউ একটি সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট। এখন এ সেটের পূরক সেট, অর্থাৎ এর উপরে একটি ছোট করে ছি লিখেছে, আমরা দেখছি এর উপরে এইভাবে সি অথবা এ লিখে এরকম একটি দাগ দিতে পারি, অথবা এ লিখে বারও দিতে পারি। এইগুলো হচ্ছে পূরক সেট লেখার নিয়ম। এই পূরক সেটকে আমরা মূলত যেটি করি যে পূরক সেট মানে ইউ বাদ এ, অর্থাৎ ইউ বিয়োগ এ দিতে পারি, অথবা ইউ এরপরে বাদ এ, যে কোনোটি ব্যবহার করতে পারি। এরপরে যে বিয়োগের নিয়মে আমরা এটি বাদ দিব। এরপরে 7 নম্বর দেখি। ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া হয়েছে, বি হচ্ছে 2, 4, 6 এবং 7, এ এবং বি দেওয়া হয়েছে 1, 3, 5। এখন পূরক সেটগুলো বের করতে বলেছে। এ সেটের পূরক সেট হবে ইউ বাদে, অর্থাৎ ইউ সেট 1 থেকে 7 এবং বি সেট হচ্ছে 2, 4, 6, 7। এখন দেখি 1 নিতে পারবো, যেহেতু এখানে নেই, 2 নেওয়া যাবে না কারণ এখানে 2 রয়েছে। 3 নিতে পারবো, 4 নিতে পারবো না, এখানে 4 রয়েছে। 5 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে না, এখানে 7 নেওয়া যাবে না। তাহলে 1, 3, 5, এখানে 1, 3, 5। অনুরূপভাবে দ্বিতীয়টাতে দেখি, এখানে 1 থেকে 7-এর ভিতরে 1, 3, 5 রয়েছে, অর্থাৎ 1, 3 এবং 5 বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে এগুলোকে নিতে পারবো। এই হলো আমাদের দুটি। এবার আসি সেটের সংযোগ। সেটের সংযোগকে ইউনিয়ন বলা হয় এবং এটি ইউ এর মতো বা কাপ বলা হয়। আমরা যদি একটি চায়ের কাপ কল্পনা করি, চায়ের কাপ দেখতেও অনেকটা এরকম হয়, অর্থাৎ এটি কাপ। এখানে এ এবং বি সেটেরকে যদি লেখা হয় যে এ কাপ বি, তাহলে এ সেটের উপাদান এবং বি সেটের সকল উপাদান নিয়ে একটি নতুন সেট গঠন করা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি সি সেটের উপাদান রয়েছে 3, 4, 5 এবং ডি সেটের উপাদান 4, 6, 8। তাহলে সি কাপ ডি বা সি ইউনিয়ন ডি বা সি সংযোগ ডি, এই নামগুলো আমরা বলতে পারি যে কি হবে। তাহলে সি কাপ ডি হবে সি এর যে উপাদান ছিল 3, 4, 5, এটা তো থাকবেই, সেই সাথে এখানে ডি এর যে উপাদান ছিল 4, একবার লেখা হয়ে গেলে সেটা লিখতে হবে না, এবং 6, 8, এখানে 6, 8। এই সেটটি হলো নির্ণেয় সি কাপ ডি। এখন এখানে ভেন চিত্রের মাধ্যমে যেটি দেখানো হয়েছে যে প্রথম যে ত্রিভুজটি রয়েছে এখানে সি এর উপাদানগুলো, দ্বিতীয় যে সেট এটি দ্বারা ডি এর উপাদানগুলো দেখানো হয়েছে, এবং দুটোতেই দেখা যাচ্ছে যে একটি কমন উপাদান রয়েছে যে 4, এখানেও রয়েছে 4। এই 4কে দুটো বৃত্তেরই মাঝখানে ধরা হয়েছে, এবং শুধু 3-এ রয়েছে 3, 5 এবং সিতে রয়েছে এবং ডিতে রয়েছে 6, 8, এবং এই সব অংশটাই কালো করে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কিং করা হয়েছে যে সবগুলো জায়গার সংখ্যাগুলো এখানে নেওয়া হবে। এবং সেটে এখানে একটু ব্যতিক্রম হবে, এই মাঝের জায়গাটুকু শুধু
নেওয়া হবে, যেটা দেখতে পাচ্ছি এরকম। অর্থাৎ এই চিহ্নটাকে বলা হচ্ছে ছেদ বা ইন্টারসেকশন। এখানে শুধুমাত্র কমন উপাদানগুলো নেওয়া হয়, দুটি অথবা তিনটি বৃত্তের ক্ষেত্রেও এই কমন উপাদানগুলো নেওয়া হয়। আমরা যদি একটি উদাহরণ দেখি, উদাহরণ 9, পি সেট, যেহেতু এটি গঠন পদ্ধতি দেওয়া এবং কিউ সেট গঠন পদ্ধতি দেওয়া, এখান থেকে প্রথমে তালিকা পদ্ধতি নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স, এন এবং এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 করে ইনফিনিটি, এবং এর মধ্যে থেকে 2-এর থেকে বড় হতে হবে এবং 6 বা 6-এর থেকে ছোট, অর্থাৎ 3 থেকে শুরু হবে এবং 6 পর্যন্ত। 3, 4, 5, 6 এখান থেকে যেটা দেখলাম। এবং এখানে বলা হচ্ছে যে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং এটিকে কী হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু, কিন্তু জোড় যেহেতু 2 থেকে শুরু হবে, এবং 2-এর পরে কী হবে 4, তারপরে 6 এবং এভাবে 8 পর্যন্ত, বা 8-এর ছোটো, এভাবে 8 পর্যন্ত চলবে। অর্থাৎ 2, 4, 6 এবং 8। এই দুটোর মধ্যেই কমন উপাদান রয়েছে কি কি, এখন যদি আমরা দেখি যে 4 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এবং 6 এবং 6, তাহলে 4 এবং 6 উভয় জায়গাতেই রয়েছে। এটাই হবে নির্ণেয় সেট পি কাপ ক্যাপ কিউ। এটাকে আমরা ক্যাপ বলি, অথবা এটাকে ইন্টারসেকশনও বলি বা ক্যাপ বলি। আমরা যদি একটা ক্যাপের ছবি আঁকি, দেখতে পারবো যে এরকম এই হচ্ছে আমাদের একটি ক্যাপ, এই কারণে এটিকে বলতে পারি ক্যাপ। আর এর আগে ছিল এটা হচ্ছে কাপ। নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট হচ্ছে এই যে আমরা দেখলাম যে ক্যাপ অর্থাৎ ইন্টারসেকশন উভয়ের মধ্যে যদি কোনো কমন উপাদানই না থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে এটি ফাঁকা সেট, এবং সেই সেটকে বলা হচ্ছে নিশ্ছেদ সেট। এখানে কাজ দেখি, ইউ এর উপাদান হচ্ছে 1, 3, 5, 9, 7, 11, এবং ই আরেকটি সেট 1, 5, 9, এবং এফ সেটের উপাদান হচ্ছে 3, 7, 11। এখন বলা হচ্ছে এগুলো বের করতে। আমরা এত সময় যেগুলো করলাম ওগুলোর আলোকে এটি সলিউশন করা খুবই ইজি ব্যাপার। আমি একটু যদি ক্লু দিয়ে দিই, সেটি হচ্ছে প্রথমে রয়েছে কমপ্লিমেন্ট অফ ই, অর্থাৎ ইউ থেকে বাদ দিতে হবে আমাদের ই, এটা একটি সেট পাবো। এবং একইভাবে এফ সি, অর্থাৎ এফ বাদ এফ সি বের করার সময় আমাদেরকে যেটা করতে হবে, এফ সি অর্থাৎ ইউ বাদ এফ, এই দুটো সেট বের করার পরে এই দুটোকে একবার ইউনিয়ন করতে হবে আর একবার ইন্টারসেকশন করতে হবে। এখন আমরা আসি শক্তি সেট কাকে বলে, পাওয়ার সেট। এটা আমাদের উপসেটের কনসেপ্ট যদি থাকে তাহলে এটা বের করা খুবই ইজি। অর্থাৎ কোনো একটি সেট, যেমন এ সেটের দুটি উপাদান এম এন নিয়ে আমরা উপসেট গঠন করতে পারবো, যেহেতু দুটি উপাদান আছে, অর্থাৎ 2^2, অর্থাৎ 4টি সেট আমরা গঠন করতে পারি, অর্থাৎ দুটি উপাদান নিয়ে একটি একটি এবং ফাঁকা সেট। এর ভিতরে এই সেটগুলো নিয়ে যদি এদেরকে আরেকটি নতুন সেট তৈরি করি, তাহলে সেই সেটটি হবে প্রথম সেটের শক্তি সেট। শক্তি সেট আমরা বলবো, অর্থাৎ এগুলোকে সদস্য রূপে কল্পনা করে একটি সেট, অর্থাৎ এগুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেটের আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এ সেটের শক্তি সেট আমরা এভাবে লিখি পি অফ এ, অর্থাৎ একটা পি লিখতে হবে পাওয়ার, আর যে সেটটা শক্তি সেট বলবো সেটিকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, সমান সমান দিয়ে এখানে একটি ব্র্যাকেট দিয়ে এখানে সকল উপসেটগুলো লিখে ফেলতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আবার ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে হবে। এখন 10 নম্বর উদাহরণ দেখি। এখানে এ সেটটি ফাঁকা সেট, বি সেটে একটি উপাদান এ এবং সি সেটের দুটি উপাদান এ বি। এখন
যদি কোনো সেট ফাঁকা সেট হয়, হ্যাঁ, তাহলে উপসেট কি হবে? ফাঁকা সেটের একটি উপাদান থাকতেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 কোনো উপাদান নেই, 0 সমান 1, অর্থাৎ এখানে এ সেটের উপাদান সংখ্যা 0 হলেও এর শক্তি সেটের উপাদান সংখ্যা কিন্তু 1, অর্থাৎ পি অফ এ এর ভিতরে একটি উপাদান রয়েছে ফাঁকা সেট। পি অফ বিতে আমরা দেখতে পাচ্ছি একটি উপাদান রয়েছে। সেক্ষেত্রে এই একটি উপাদান নিয়ে একটি সেট গঠন হতে পারে, আবার উপাদান না নিলে ফাঁকা সেটতেও একটি, অর্থাৎ দুটি উপাদান রয়েছে। অর্থাৎ 2 এর পাওয়ার আমাদের এখানে 1 রয়েছে, 1, আর 2 এর পাওয়ার 1 মানে যেহেতু 2, এই কারণে আমরা বলতে পারি যে বি এর উপাদান সংখ্যা 1 হওয়া এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2। একইভাবে সি সেটের ক্ষেত্রে আমরা যেহেতু দুটি উপাদান পেয়েছি, কাজেই 1, 2, 3, 4, অর্থাৎ 2² বা 4, এভাবে আমরা বের করতে পারি। এবার আমরা একটি কাজ দেখি। কাজে বলা হচ্ছে জি এর উপাদান 1, 2, 3 এবং পিজি নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ পাওয়ার অফ জি বের করতে গেলে আমাদের যেটি করতে হবে, এখানে আরও উপসেটগুলো লিখতে হবে। অর্থাৎ 3টি উপাদানে নিতে পারি 1, 2, 3, এরপরে 2টি করে উপাদান, অর্থাৎ 1, 2, এরপরে না বলি, এগুলো মুখে মুখেই বলি, না লেখা। 1, 2, 1, 3, এরপরে 2, 3, এরপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে একটা করে উপাদান নেব, 1, আরেকবার নেব 2, আরেকবার নেব 3, এরপরে আরেকবার ফাঁকা সেট নিতে হবে, নিয়ে এটা কমপ্লিট করতে হবে। ক্রমজোড়। ক্রমজোড় অর্থাৎ জোড়া জোড়া থাকবে। যেমন আমরা যদি বলি যে x, y এবং a, b তারা পরস্পর যদি সমান হয়, তাহলে x প্রথমটার সাথে প্রথমটা সমান হবে এবং এই y অর্থাৎ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টাকে সমান হিসেবে বিবেচনা করা হবে। আমরা একটি উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ার করতে পারবো। এটা প্রথম অংশ, 3, আবার 6, দ্বিতীয় অংশ। আমরা এই প্রথমটা সমান 6 ধরবো এবং দ্বিতীয়টা সমান 3 ধরে নিয়ে দুটো সমীকরণ পাবো। অর্থাৎ 2x + y সমান 6 এবং এখানে যেটা ছিল যে x - y আর 3, অর্থাৎ x - y সমান 3 ধরে আরেকটা। এখন এই দুটো যদি জাস্ট যোগ করে দাও, তাহলে y + y - y থাকার কারণে দেখা যাচ্ছে এটা কাটা, যে এখানে শুধুমাত্র 2x এবং x মিলে 3x হবে বাম পক্ষে এবং ডান পক্ষে হবে 6 এবং 3 যোগ করে 6, 3, 9, এই 3টা ডান পাশে গেলে 9কে ভাগ করব 3 দিয়ে, শুধু 3 থাকে, অর্থাৎ x = 3। x এর মান এখন যে কোনো একটি সমীকরণে বসানো যায়। আমরা 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে x এর মান 3 বসালে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 3, অর্থাৎ আমরা 2 × 3, 3 × 6 এবং 6 এর সাথে প্লাস y সমান থাকছে 6, অর্থাৎ 6 + y = 6, অর্থাৎ এই 6টা যখন এই পাশে আসবে তখন বিয়োগ হবে, অর্থাৎ এই 6টা এইদিকে গেলে বিয়োগ হবে, 6 - 6 = 0, অতএব y সমান 0। এই হলো আমাদের। এবার আসি কার্তেশীয় গুণজ কাকে বলে। কার্তেশীয় গুণজ এভাবে গুণ আকারে দেখানো হয় যে a একটি সেট গুণ b একটি সেট, a গুণ b। কীভাবে বের করতে হবে?
এবং কিভাবে এটি প্রকাশ করা হয়। এ গুণ বি হচ্ছে প্রথমটা যদি এক্স এবং দ্বিতীয়টা ওয়াই, অর্থাৎ এক্সগুলো হচ্ছে এর উপাদান এবং ওয়াই হচ্ছে বি এর উপাদান। সেখানে বলা হচ্ছে এক্স বিলংস টু এ এবং ওয়াই যেহেতু বি এর উপাদান এই জন্য ওয়াই বিলংস টু বি বোঝানো হচ্ছে। আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে কার্তেশ্য গুণজ বোঝার চেষ্টা করি। উদাহরণ 12তে বলা হচ্ছে পি এর উপাদান 1 2 3, কিউ এর উপাদান হচ্ছে 3 4। এখন এই দুটো যদি ইন্টারসেকশন করি তাহলে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ দু জায়গাতেই রয়েছে 3 এবং 3 রয়েছে, অর্থাৎ এবং পি কিউ এর মধ্যে ইন্টারসেকশন করলে আমরা পাবো একটি উপাদান 3 এবং হলে এত, এবং পি গুণ আর, অর্থাৎ পি এর মান হচ্ছে 1 2 3 এবং আর এর মান হচ্ছে যেহেতু ইন্টারসেকশন করে যেটি পাওয়া গেছে, পি সেট কিউকে আবার যেহেতু আর বলা হচ্ছে তাহলে আর এর মানও হচ্ছে 3, অর্থাৎ 1 2 3-র সাথে 3 গুণ করতে হবে। এখন এই যে প্রথমে 1 রয়েছে এই 1-এর সাথে 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে 1 3। পরে রয়েছে 2 3 এবং 3 3, অর্থাৎ 2 3 এবং 3 3। এই যে জোড়া জোড়া করে লেখা হলো, এগুলো কমা দিয়ে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা একটি সেট গঠন করা হবে এবং এটি হচ্ছে পি গুণ কিউ। এখন এখানে যে সমাধানটি দেওয়া আছে, আগে যে সমাধান করা হলো ওরকমভাবে এই যে প্রথম অংশ সমান 1 এবং এই 1 সমান এই যে দ্বিতীয় অংশ এটা সমান 1 ধরে নিয়ে দুটি সমীকরণ বানিয়ে এক্স ওয়াই বের করতে হবে। এখন খ নম্বর, পি এর উপাদান 3টি এবং কিউ এর উপাদান রয়েছে 2টি, আর এর উপাদান আর বলা হচ্ছে যে এক্স ওয়াই। এটা খুব সিম্পল, আমাদের প্রথমে পি ইউনিয়ন কিউ বের করে নিয়ে এটার সাথে আর গুণ করতে হবে। মোটামুটি আমাদের সবগুলো ম্যাথ হয়ে গিয়েছে। এখন যেটি দেখার পালা, আমাদের আর দুটি উদাহরণ বাকি রয়েছে, একটি হচ্ছে 13 এবং উদাহরণ 14। অঙ্কটি কথার অঙ্ক হলেও এগুলো মূলত এতক্ষণ যেগুলো আলোচনা করা হলো তার আলোকে আমরা সমাধান করতে পারি। যেরকম এখানে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 23 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রেই 23 যেহেতু অবশিষ্ট থাকে, সুতরাং দুটি সংখ্যা থেকে আমাদেরকে 23 বিয়োগ করে দিতে হবে। প্রথম সংখ্যা থেকে 23 বিয়োগ করব 288 এবং দ্বিতীয় সংখ্যা থেকে 23 বিয়োগ করলে 396। এর সাধারণ গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। মনে করি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের সেট এ এবং 288 এর গুণনীয়কগুলো 1 2, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেগুলো যদি বের করি তাহলে আমরা দেখছি 24 32 36 48 72 96 144 এবং 288। এই সকল উপাদানগুলো দ্বারা এ সেট গঠন করা হয়েছে। এখন 23 অপেক্ষা বড় 296 অপেক্ষা 296 এর গুণনীয়কগুলো বের করতে গেলে আমাদের 33 থেকে 396 396 পর্যন্ত আমাদের বের করতে হবে। এরপরে এদেরকে ইন্টারসেকশন বা সেট করে দেখতে হবে যে দুটোর মধ্যে কমন উপাদান একটাই রয়েছে 36, অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে 36। এবারে আসি 14 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 88 বাংলায় এবং পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রে তথ্যগুলো দেখিয়ে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এটি দেখাতে হবে। এখন এখানে একটি ভেনচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে 100 জন শিক্ষার্থীর
সেট বোঝাচ্ছে, এখানে বি দ্বারা বোঝাচ্ছে প্রথম বৃত্ত, এর মধ্যে পি একটি উপাদান, কিউ বোঝাচ্ছে উভয় বৃত্তে রয়েছে এম। যেহেতু গণিত, এখানে 70 জন ছিল। এখানে যেহেতু অঙ্কে বলা হচ্ছিল 70 জন উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ কিউ সেটের উপাদান হচ্ছে 70 জন, যেটি উভয়ে পাশ করেছে, অর্থাৎ বাংলাতেও রয়েছে এবং ম্যাথমেটিক্সেও রয়েছে। এছাড়া বাংলায় টোটাল যেহেতু 88 পাশ করেছে এবং এখানে রয়েছে 70 এবং 88 থেকে 70 বাদ দিলে যে অংশটা, সেটা হচ্ছে পি এর অংশ, অর্থাৎ পি শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থী। এবং যেহেতু এদিকে গণিতে পাশ করেছে মোট 80 জন, এর মধ্যে 70 জন তো উভয়ে পাশ করেছে, 70-80 থেকে বাদ দিতে হবে, তাহলে যে 10 জন, সেটি হচ্ছে এই অংশটা, অর্থাৎ আর অংশে শুধু গণিতে পাশ। তাহলে শুধু গণিতে পাশ, শুধু বাংলায় পাশ এবং উভয় বিষয়ে পাশ, এই 98 জন এই বৃত্তগুলোর ভিতরে অবস্থান করছে। অর্থাৎ এই 100 ভিতরে, বৃত্তের ভিতরে রয়েছে 98 জন, যারা এক বা একাধিক বিষয়ে পাশ করেছে। তাহলে উভয় বিষয় ফেল করেছে এই বৃত্তের এই বাইরে চতুর্ভুজের ভিতরে, অর্থাৎ আয়তক্ষেত্রের ভিতরে রয়েছে কতজন? এখানে 100 থেকে 98 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে যে 2 জন পাওয়া যাবে, এই 2 জনই হচ্ছে সেই ফেল করা 2 জন স্টুডেন্ট। এই ছিল আমাদের অনুশীলনীর অর্থাৎ সেট অধ্যায়ের আলোচনা, প্রথম অংশ। এবং এই অধ্যায়ের পরের অংশ রয়েছে ফাংশন। আমরা পরবর্তী ভিডিওতে সেটের উদাহরণ, অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখব। এতক্ষণ আমরা উদাহরণের অঙ্ক এবং যে থিওরি ছিল সেটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের 1, 2, 3, 4, 5, 6, 7, এরপরে 8, 9, 10, 11, 12, এই মোট 1 থেকে 12 যে অঙ্কগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটি সমাধান আমরা নেক্সট ভিডিওতে দেখব। এবং এভাবে পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা ফাংশন অধ্যায়টা দেখব, যেখানে থিওরিগুলো প্রথমে আলোচনা হবে এবং আমাদের যে থিওরির পরবর্তীতে আসবে অনুশীলনের যে কাজ, সেগুলো সব কিছুই পর্যায়ক্রমে কমপ্লিট করানো হবে। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।